বিগত সরকারের সময় তথ্যের অসঙ্গতিতে অর্থনৈতিক সূচকে বিভ্রান্তি, বাস্তবসম্মত তথ্য পেতে পুনর্মূল্যায়নের তাগিদ। নির্ধারিত সময়েই এলডিসি থেকে উত্তরণে প্রস্তুত সরকার, সুনির্দিষ্ট রোডম্যাপ চান ব্যবসায়ীরা। কাল ঢাকায় আসছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল, পাল্টা শুল্ক নিয়ে আলোচনা। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি ফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। শেখ হাসিনার আমলে জিডিপি, মাথাপিছু আয়সহ অর্থনৈতিক সূচকগুলো বাড়িয়ে দেখানো হয়, এমন মন্তব্য করেছে অন্তর্বর্তী সরকার সহ নানা মহল থেকে। অথচ এখনো বাস্তবসম্মত তথ্য উপাত্ত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়নি। এদিকে ব্যবসায়ীরা বলছেন, ভুল পরিসংখ্যানের উপর ভিত্তি করে সঠিক নীতি গ্রহণ অসম্ভব। এ লক্ষ্যে স্বাধীন কমিশন গঠনের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। আওয়ামী শাসনামলের প্রথম 10 বছর গড়ে জিডিপি প্রবৃদ্ধি 6% বেশি, আর 15 বছরে জিডিপি 5 গুণ বেড়ে $460 বিলিয়ন হয় বলে দাবি করে সরকারি সংস্থা বিবিএস। তবে বেসরকারি বিনিয়োগ, কর্মসংস্থান, ক্রয় ক্ষমতা, ভোক্তা বাজারসহ বিভিন্ন বিচারে জিডিপির আকার নিয়ে সন্দেহ ছিল দেশি বিদেশি বিভিন্ন গবেষণা সংস্থা ও দাতা গোষ্ঠীর। আমাদের এই গভর্নমেন্ট এসে হিমশিম খাচ্ছে যে আসলে আমাদের প্রকৃত তথ্যটা কি। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর দায়িত্বশীল নীতি নির্ধারকরাও অতিরঞ্জিত মিথ্যা তথ্যের বিষয়ে সমালোচনা করেন। ব্যবসায়ীরা বলছেন, বিগত সরকার এলডিসি থেকে উত্তরণে উন্নয়নকে অতিরঞ্জিত করে দেখাতে চেয়েছে। শিল্পের সক্ষমতা সহ অর্থনীতির সঠিক তথ্য তুলে আনতে বর্তমান সরকারও গুরুত্ব না দেয়ায় হতাশ তারা। আমরা এক্সপোর্ট ফিগারের সময় দেখেছি যে কি পরিমাণ অ্যাকচুয়াল এক্সপোর্ট হয়েছে আর কি পরিমাণ শো করা হয়েছে। এবং এই যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, এরা তো সবাই তো ইকোনমিস্ট মেজরিটি, এবং এখানে কিন্তু মানুষ আশা করেছিল যে ওনারা একটা সিস্টেম বের করে সেটা কারেকশনের দিকে যাবে, কিন্তু আমরা সেটা কিন্তু আসলে লক্ষ্য করছি না। বিবিএসের তথ্য উপাত্ত অভিজ্ঞ পরামর্শকের মাধ্যমে স্বাধীনভাবে যাচাই করার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। তাদের মতে, চলতি অর্থবছরের বাজেটের আগেই গুরুত্বপূর্ণ সূচকের পুনর্মূল্যায়ন করা উচিত ছিল। প্রায়োরিটি বেসিস যদি ন্যাশনাল অ্যাকাউন্টসের ডেটাগুলোকে নিয়ে যদি বসা যেত, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল এক্সপার্টদেরকে নিয়ে, যারা কোনো ধরনের ভয়ের মধ্যে কাজ করবে না। অতীতে আমরা দেখেছি যে এই ধরনের কাজ করতে গেলে একটা ভয়ের মধ্যে কাজ করা হতো। ইন্ডিপেন্ডেন্টলি তারা যদি কাজটা করতেন, এক্সারসাইজটা করতেন, তারা কিন্তু এক ধরনের একটা রিয়েলিস্টিক একটা বেসলাইন ক্রিয়েট করতে পারতেন। সামনে কোনো সরকারি আর এটাকে রিভাইজ করার উদ্যোগ নেবে না, কারণ তখন দলীয় রাজনীতি কিন্তু অনেকটাই কিন্তু এইটাকে চাপিয়ে, কেউ আর তাকে দেখাতে চাইবে না তার সময়ে জিডিপির সাইজটা কমে গেছে। পর্যবেক্ষকরা বলছেন, মূল্যস্ফীতি, জনসংখ্যা, দারিদ্র্যের হার কম দেখাতেও বিবিএসে হস্তক্ষেপ করেছে বিগত সরকার। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন অর্থনীতিবিদ শাহাদাত হোসেন। শাহাদাত হোসেন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। শুরুতেই আপনার কাছে জানতে চাইব, গত সরকারের আমলে আমরা দেখেছি যে তথ্য উপাত্তে বিভিন্ন কম বেশি দেখানো হয়েছে, মিথ্যা অতিরঞ্জিত তথ্যও দেখানো হয়েছে। তো এই বিষয়ে সমালোচনা ছিল, কিন্তু গত 1 বছরেও কিন্তু এই বিষয়ে সঠিক কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এর কারণ কি বলে মনে করেন? জি, ধন্যবাদ। দেখুন, যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি যেখানে ছিল, সেখানে আমার যাওয়ারও সৌভাগ্য হয়েছিল এক্সপার্ট ওপিনিয়ন দেওয়ার জন্য। আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম যে এই শ্বেতপত্র গঠন করা হচ্ছে, যদি কিসের উপর ভিত্তি করে করা হচ্ছে এবং এই ক্যালকুলেশন গুলার মেথডস যেটা এক্সপার্টদের জানানো হয় নাই, সেটাও কিন্তু একজন প্রশ্নের সম্মুখীন হবে। ঠিক এখন এই 1 বছর পরে এসেও কিন্তু দেবপ্রিয় ভট্টাচার্য উনি নিজেই বলেন যে যদি আমরা গ্রাজুয়েশন না করি, তাহলে হয়তো পরবর্তী সরকার এসে আমাদেরকে বলবে যে আসলে মিথ্যাচার করা হয়েছে ওই সময়কার। অর্থাৎ আমি যে জায়গাটায় বলতে চাচ্ছি যে প্রকৃতপক্ষে অন্যকে যখন ভুল বলবেন, তার সত্যতা যদি আপনি প্রমাণ করতে না পারেন, তাহলে প্রকৃতপক্ষে মিথ্যাটাই কিন্তু সত্যে পরিণত হয়। যে আমাদের দুর্ভাগ্যজনক যেটা বলা হচ্ছে যে ডাটা টর্চারিং করা হয়েছে, ম্যানিপুলেশন করা হয়েছে, এবং ইনফ্লেশনকে অনেক কম দেখানো হয়েছে, আরো অনেক বেশি ছিল। সেটা মাননীয় গভর্নর মহোদয় বলেছেন যে মূল্যস্ফীতি কমছে না, কারণ প্রকৃতপক্ষে আগেই অনেক বেশি ছিল, যে কারণে
সংকোচনমূলক মুদ্রানীতি নেওয়া সত্ত্বেও 1 বছরের মধ্যে আমরা কাঙ্ক্ষিত কোনো ফলাফল পাচ্ছি না, এখনো সেটা 8 থেকে 9% মধ্যে। অতএব সার্বিকভাবে দেখেন, এখন কিন্তু রাজনৈতিক সরকার নাই, কিন্তু রাজনৈতিক সরকারের জায়গাটা আসলে প্রতিস্থাপন করেছে অর্থনীতিবিদরা। একটা অর্থনৈতিক সরকার হিসাবে কিন্তু আমরা বিবেচনা করতে পারি, কিন্তু সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক যে অর্থনৈতিক সূচকগুলা নিয়ে, অর্থনৈতিক পরিসংখ্যানগুলা নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে রাষ্ট্রের যে ভঙ্গুরতার কথা বলা হচ্ছে, তার প্রতিচ্ছবি, প্রকৃত প্রতিচ্ছবি কিন্তু আমরা 1 বছর পেরিয়ে গেলেও পাচ্ছি না। সেটা জাতি হিসাবেই আমরা মনে হয় একটা দুর্ভাগা জাতি, যে একটা অন্তর্বর্তী সরকারের কাছেও আমরা সঠিক পরিসংখ্যানের জন্য এখনো 1 বছর পরে অপেক্ষা করতে হচ্ছে। সাদাত হোসেন, গুরুত্বপূর্ণ সূচকগুলোর পুনর্মূল্যায়ন কিভাবে করা সম্ভব বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ। দেখুন, যে প্রকৃতপক্ষে এই সরকারের কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট বডি গঠন করতে পারতেন শুরুর দিক থেকেই, যারা পরিসংখ্যান বুঝেন, যারা ইকোনমিক্সের ইন্ডিকেটর গুলা কিভাবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী মেজার করতে হয় সেটা বুঝেন। যে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি গঠন করা হয় নাই, এই নতুন ভাবে কনস্ট্রাকশন অথবা একটা ক্রিয়েটিং বেঞ্চমার্ক, যে আমরা যে একটা বেঞ্চমার্ক ক্রিয়েট করব, সেটা কিন্তু করা হয়নি। কিন্তু আমি মনে করি একটা স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট বডি, যেখানে কোনো হস্তক্ষেপ থাকবে না, সেখানে প্রকৃত মানুষগুলা যদি সেখানে ইনক্লুড করে একটা কমিটি করা যায় এবং তাদেরকে স্বাধীনতা দেওয়া হয়, তাহলে প্রকৃত হিসাবগুলো আসলে প্রত্যেকটা সেক্টরেরই বের হয়ে আসবে, যে আমরা আসলে কতটুকু বেশি দেখিয়েছি কোথায়, আর যেখানে বেশি থাকার কথা সেখানে কতটুকু কম দেখিয়েছি। সাদাত হোসেন, এবার আপনার কাছে একটু জানতে চাইবো এলডিসি উত্তরণের বিষয়ে। এলডিসি উত্তরণের যে সময়টা নির্ধারণ করা হয়েছিল, সেটা কিন্তু যখন গুরুত্বপূর্ণ তথ্য উপাত্তগুলোর সংখ্যাগুলো ভুল ছিল, সে সময়টা নির্ধারণ করা হয়েছিল। তো যার জন্য ব্যবসায়ীরা কিন্তু এখন সময়টা পেছানোর কথা বলছে। তো এই বিষয়ে আপনার কি মনে হয়? ধন্যবাদ। প্রথম অবস্থায় দেখুন, যে এলডিসি গ্রাজুয়েশন, আমরা কিন্তু একটা কমপ্লায়েন্স কিছু ইন্ডিকেটর আছে, আপনারা জানেন, যে মাথাপিছু আয়, মানব উন্নয়ন সূচক, প্লাস হচ্ছে জলবায়ু সংক্রান্ত যে আমাদের অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক, এই 3টি সূচকের মানদণ্ডের ভিত্তিতে তারা করে। এবং সেই পরিসংখ্যানগুলা কিন্তু বিগত সরকারের আমলে, আপনি জানেন, হয়তো আপনারা জানেন যে 2024 সালে আমাদের গ্রাজুয়েশন হওয়ার কথা ছিল, কিন্তু কোভিডের কারণে সেটা 2026 সাল, অলরেডি 2 বছর পিছিয়েছে। এখন প্রশ্ন আসছে, সেই সমস্ত কমপ্লায়েন্স গুলা কিন্তু পূর্ববর্তী পরিসংখ্যানের উপর ভিত্তি করেই আমরা যাচ্ছি। এখন প্রশ্ন, পূর্ববর্তী পরিসংখ্যান সঠিক ছিল কিনা, আর সঠিক ছিল না সেটা প্রমাণ করার জন্যই কিন্তু এই অন্তর্বর্তী সরকারের 2026কে লক্ষ্য রেখেই প্রথমে এই কাজটা করা উচিত ছিল, যেটা হচ্ছে বাংলাদেশের যে এক্সপোর্ট ইম্পোর্ট, বহির্বিশ্বের সাথে যে আমাদের বাণিজ্য টোটালটা, এবং আমাদের লোন নেয়া থেকে শুরু করে অনেক অর্থনৈতিক ইন্ডিকেটর গুলা সম্পৃক্ত ছিল। অতএব এই জায়গাটায় পিছাবে কি পিছাবে না, যদি বেশি করে দেখানো হয়ে থাকে, তাহলে তো আমরা সেই জায়গাটায় পৌঁছি নাই। যদি না পৌঁছে থাকি, তার সত্যতা প্রমাণ করা এই সরকারের কাছে সেই উপাত্ত এখনো তৈরি করে নাই, যে কারণে পিছানো সম্ভব, কিন্তু স্ট্রং লজিক দিতে হবে। কিন্তু সেই লজিকটা দেওয়ার জন্য যে ব্যাকগ্রাউন্ড কাজটা এই অন্তর্বর্তী সরকারের করার কথা ছিল, সেটা প্রকৃতপক্ষে উনারা করেন নাই, যে কারণে আমি মনে করি সরকারের পক্ষে এখন পিছানোটা কঠিন হয়ে গিয়েছে। কিন্তু এই সরকারই যখন বিগত সরকারকে তার পরিসংখ্যানগত ত্রুটির কথা বলা হচ্ছে, এখন ব্যবসায়ীরা কিন্তু তাদের নৈতিকতার দিক থেকে, যে আমরা পূর্ববর্তী। সাদাত হোসেন, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এদিকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ফলাফল প্রকাশ করা হচ্ছে জাকসু নির্বাচনের। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আলবেনি হলের ফলাফল ঘোষণা করছি। ভাইস প্রেসিডেন্ট রিফাত আহমেদ শাকিল প্রথম, রিফাত আহমেদ শাকিল ভাইস প্রেসিডেন্ট প্রথম হয়েছেন। দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ রাকিব। রিফাত আহমেদ শাকিল পেয়েছেন 106টি ভোট, মোহাম্মদ রাকিব পেয়েছেন 45টি ভোট। জেনারেল সেক্রেটারি প্রথম হয়েছেন
মোহাম্মদ মুনতাসির বিল্লাহ খান অর্পণ, ভোট পেয়েছেন 82টি। দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ ওয়াহিদুর রহমান, ভোট পেয়েছেন 68টি। অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি প্রথম হয়েছেন সাদমান হাসান খান সুর, ভোট পেয়েছেন 112টি। দ্বিতীয় হয়েছেন অপূর্ব রায় প্রিন্স, ভোট পেয়েছেন 39টি। লিটারারি সেক্রেটারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাহাবিব হোসেন। সেক্রেটারি রিডিং রুম প্রথম হয়েছেন সিয়াম আহমেদ, ভোট পেয়েছেন 108টি। দ্বিতীয় হয়েছেন সৈফুর রহমান, ভোট পেয়েছেন 41টি। সেক্রেটারি কমন রুম প্রথম হয়েছেন মোহাম্মদ ইয়াসির, ভোট পেয়েছেন 88টি। দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ রুহুল আমিন, ভোট পেয়েছেন 58টি। সেক্রেটারি ডাইনিং অ্যান্ড ক্যান্টিন প্রথম হয়েছেন সৈয়দ মানসুর আলী বাপ্পি, ভোট পেয়েছেন 75টি। দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ সোহাগ, ভোট পেয়েছেন 73টি। সেক্রেটারি হেলথ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জাবির মাহমুদ খান। সেক্রেটারি সোশ্যাল সার্ভিস এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নাজমুস সাকিব। সেক্রেটারি সোশ্যাল এন্টারটেইনমেন্ট অ্যান্ড ড্রামা এখানে কোনো প্রার্থী পাওয়া যায়নি। অ্যাথলেটিক্স সেক্রেটারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাসান তৌফিক। অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক্স সেক্রেটারি এম জুম্মন শিকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এক্সিকিউটিভ মেম্বার্স কোনো প্রার্থী নেই। ধন্যবাদ আপনাদের সকলকে। অনেক ধন্যবাদ আলবেরুজি হলের শ্রদ্ধেয় রিটার্নিং অফিসারকে। পর্যায়ে আমি নওফজুন্নেসা হলের শ্রদ্ধেয় রিটার্নিং অফিসার অধ্যাপক সুলতান আক্তারকে অনুরোধ করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের জাকসুর ফলাফল ঘোষণা হচ্ছে। আমাদের শিক্ষকেরা 11 তারিখ থেকে নির্বাচন ভোট কাস্ট থেকে শুরু করে নির্বাচন গণনা পর্যন্ত অমানসিক পরিশ্রম করেছেন, সাথে সহযোগিতা করেছেন। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিরাপত্তা শৃঙ্খলায় যারা ছিলেন তারা সকলের সহযোগিতায় আমাদের। আবারও চলে যাচ্ছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে জাকসু নির্বাচনের ফলাফল নিয়ে। সেকেন্ড পোস্ট জেনারেল সেক্রেটারি প্রথম হয়েছেন রিজওয়ানা বুশরা, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স, তার প্রাপ্ত ভোট 166। দ্বিতীয় হয়েছেন জারিন তাসনিম রোজা, তার প্রাপ্ত ভোট 66। অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি এই পোস্টের বিষয়ে আমি জাস্ট একটু বলছি। আমাদের দুজন প্রার্থী ছিল, সাদিয়া খাতুন এবং লামিয়া জান্নাত, তাদের দুজনেরই প্রাপ্ত ভোট 113। দুজনই জয়ী হয়েছে। সেক্ষেত্রে সিনিয়রিটি বেসিসে প্রথম লামিয়া জান্নাত, সে প্রথম 6 মাস দায়িত্ব পালন করবে, এবং সাদিয়া খাতুন সে পরবর্তী 6 মাস দায়িত্ব পালন করবে। লিটারেরি সেক্রেটারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে লুলু মারজান দিনা। এজেসের প্রথম নাম হচ্ছে সাদিয়া খাতুন এবং দ্বিতীয় লামিয়া জান্নাত। তবে সিনিয়রিটি বেসিসে লামিয়া জান্নাত প্রথম 6 মাস দায়িত্ব পালন করবে এবং পরবর্তী 6 মাস সাদিয়া খাতুন দায়িত্ব পালন করবে, যেখানে লামিয়া জান্নাত তার ব্যাচ হচ্ছে 49 এবং সাদিয়া খাতুন তার ব্যাচ 51। সেক্রেটারি রিডিং রুম আকলিমা আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। সেক্রেটারি কমন রুম সিদ্রাতুল মুনতাহা
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। সেক্রেটারি হেলথ, আচ্ছা, সেক্রেটারি ডাইনিং এবং ক্যান্টিন কোনো প্রার্থী পাওয়া যায়নি। সেক্রেটারি হেলথ মাহবুবা ইয়াসমিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি সোশ্যাল সার্ভিস তাহিরা খানম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। সেক্রেটারি সোশ্যাল এন্টারটেনমেন্ট অ্যান্ড ড্রামা মুসাম্মদ নুসরাত জাহান সেতু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। সেক্রেটারি অ্যাথলেটিক সেক্রেটারি উম্মে হাবিবা মেঘলা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এক্সিকিউটিভ মেম্বার্স কোনো প্রতিদ্বন্দ্বী পাওয়া যায়নি। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমি আহ্বান করছি 10 নং ছাত্র হলের রিটার্নিং অফিসার। শুভ সন্ধ্যা সবাইকে। আমি 10 নং হলের রিটার্নিং অফিসার ডক্টর মোহাম্মদ আল মামুন ফলাফল ঘোষণা করছি হল সংসদের। প্রথম হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, এই পদে মোহাম্মদ আসিফ মিয়া সরকার রাজনীতি বিভাগের 171 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ রাকিব হোসেন রসায়ন বিভাগের 125 ভোট পেয়েছেন। এর পরবর্তীতে আব্দুল্লাহ নোমান জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ 77 ভোট। পরবর্তী জেনারেল সেক্রেটারি পদে মোহাম্মদ মেহেদি হাসান আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের 197 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আদনান সামি 137 ভোট পেয়েছেন। পরবর্তী হচ্ছে জিহাদ উমর ভূগোল পরিবিভাগের 41 ভোট পেয়েছেন। অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি পদে মোহাম্মদ নাদিম মাহমুদ প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের 201 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর মোহাম্মদ নাদিম মাহমুদ দ্বিতীয় হয়েছেন জুনায়েদ হোসেন বাংলা বিভাগের 115 ভোট পেয়ে। এরপর মোহাম্মদ শ্যাম মাহমুদ পেয়েছেন 54 ভোট। লিটারারি সেক্রেটারি পদে মোহাম্মদ মুজাহিদ হুসাইন উদ্ভিদ বিজ্ঞানের 186 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ রাফসান আহমেদ রনি পেয়েছেন 161 ভোট। এরপর সেক্রেটারি রিডিং রুম পদে তাফহিমুল হোসেন পরিবেশ বিজ্ঞানের পেয়েছেন 174 ভোট, সে নির্বাচিত হয়েছে। তার পরবর্তী মুহাইমিন হুদা সিয়াম পেয়েছেন 171 ভোট। তারপর সেক্রেটারি কমন রুম পদে মোহাম্মদ সোহাইবুর রহমান ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের 183 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ইরফানুল্লাহ কায়ুব ভূগোল ও পরিবেশ বিভাগের 173 ভোট পেয়েছেন। দেখছিলেন জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আইসিইউতে থাকা অর্থনীতি এখন সচল হয়েছে, তাই নির্ধারিত সময়ে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ করবে। এর থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। তবে স্বল্প সময়ে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া সম্ভব নয় জানিয়ে এজন্য সুনির্দিষ্ট রোডম্যাপ চান ব্যবসায়ীরা। শনিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তারা। 2026 সালের নভেম্বরে এলডিসি থেকে বের হবে বাংলাদেশ। সে হিসেবে আর সময় আছে 15 মাস। ইআরএফ আয়োজিত এক সেমিনারে উঠে আসে এ নিয়ে নানা সংকটের কথা। এদিকে দেশের অর্থনীতি এখনও লাইফ সাপোর্টে আছে জানিয়ে ব্যবসায়ীরা বলেন, তথ্যউপাত্ত নিশ্চিত করেই সরকারের এলডিসি উত্তরণের সিদ্ধান্ত নেওয়া উচিত। এছাড়া এক্ষেত্রে সুনির্দিষ্ট রোডম্যাপ চান তারা। যে এখনো পর্যন্ত সরকার যেটা আমাদের সাথে করেনি, যে এলডিসি গ্রাজুয়েশনে যেতে হলে গেলে পরে কি সমস্যা আমরা ফেস করব, কিভাবে সেগুলিকে সমাধান করা যায়, কি কি পরিকল্পনা নেওয়া যায়, কি কি রুটম্যাপ তৈরি করা যায়। ইউএসএফডিএতে কিন্তু এই মুহূর্তে ওষুধ পাঠাচ্ছে প্রায় 15 কোম্পানি সেন্ডিং দেয়ার প্রোডাক্ট টু ইউএসএফডিএ বা ইউএসএ যাচ্ছে। ইটস এ ভেরি স্ট্রিনজেন্ট রেগুলেটরি অথরিটি। তারা A to Z কোথাও যদি কোনো রকমের একটু ইয়ে পায়, এটা তারা দে ডোন্ট অ্যাকসেপ্ট ইট। অন্তর্বর্তী সরকারের বিশেষ সহকারী জানান, এলডিসি উত্তরণ হওয়া কিংবা না হওয়ার বিষয় এখন আর সরকারের হাতে নেই। এর থেকে আর ফিরে আসারও কোনো সুযোগ নেই। তাই ব্যবসায়ীদের ঝুঁকি নেওয়ার সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন নীতি নির্ধারকরা। মানে রিস্ক টেকিংটা শুধুমাত্র গভর্নমেন্ট করবে না, রিস্ক টেকিং প্রাইভেট সেক্টর থেকেও আসতে হবে। আদারওয়াইজ তো আপনি রিস্ক টেকিং না হলে আপনার প্রোডাক্টিভিটি বাড়বে না। এটা ইউনিট সরকারের সিদ্ধান্ত না, আপনাদের 21 সালে বাংলাদেশ পাস করেছে। পাস করার পর বাংলাদেশ নর্মালি
3 বছর পরে রিভিউ দিবার হয়, 3 বছর পরে নর্মালি একটা কান্ট্রি গ্রাজুয়েট হয়ে যায়। অর্থনীতিবিদদের মতে বাংলাদেশ বৈচিত্র্যমুখী পণ্য রপ্তানিতে ব্যর্থ হয়েছে, তাই কমপক্ষে 5 বছরের একটি রোডম্যাপ নিতে হবে। পাশাপাশি তা বাস্তবায়ন নিয়ে কাজ করার তাগিদ দেন তারা। এলডিসি গ্র্যাজুয়েশন হতে হবে, যে প্লেনটা লিফট অফ করেছে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাল্টা শুল্ক নিয়ে চুক্তির খসড়া চূড়ান্ত করতে রোববার ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধি দল। 2 দিনের এই সফরে প্রতিনিধি দলটি শুল্ক আরও কমানোর বিষয়েও আলোচনা করবে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর USTR এর সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি বাণিজ্য চুক্তির খসড়া তৈরি হয়েছে। এই সফরে খসড়া নিয়ে আলোচনা ও দর কষাকষির মাধ্যমে চূড়ান্ত রূপ দেওয়া হবে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ব্রেডন লিঞ্চ, যিনি USTR এর দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী। এর আগে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছেন 20% পাল্টা শুল্ক কমিয়ে 15% নামিয়ে আনার বিষয়ে আলোচনা চলছে। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।